আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমরা তো মূলধন জানি যে মূলধন জিনিসটা কি। মূলধন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্তৃক সরবরাহকৃত বা আনায়নকৃত অর্থ। তবে এই মূলধন নিয়ে আসা হয় প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয় সম্পন্ন করার জন্য। তাহলে এই মূলধন জাতীয় ব্যয় কি? মনে রাখবে যে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়গুলো কিছুটা নিয়মিত এবং কিছুটা অনিয়মিত হয়ে থাকে। কিছু কিছু ব্যয় দ্বারা দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায়, আবার কিছু কিছু ব্যয় দ্বারা স্বল্পমেয়াদী সুবিধা ভোগ করা যায়। কিছু কিছু ব্যয় নির্দিষ্ট সময় পর পর সম্পাদন করতে হয় এবং কিছু কিছু ব্যয় রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদী ব্যয় সম্পন্ন করতে হয়, অর্থাৎ একবার করলে সেখান থেকে অনেকবার সুবিধা ভোগ করা যায় বিধায় ওই ব্যয়গুলো নিয়মিত করতে হয় না। তাহলে নিয়মিত, অনিয়মিত এবং সুবিধা ভোগের দৃষ্টিকোণ থেকে এই ব্যয়গুলো বিভিন্ন রকম হতে পারে। এর মধ্যে আজকে আমরা জানবো যে মূলধন জাতীয় ব্যয়টা আসলে কি। যে সকল ব্যয় অনিয়মিত এবং টাকার পরিমাণ বড় এবং 1 বছরের অধিক সুবিধা ভোগ করা যায়, সেই সকল ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কি বলা হয়েছে? মূলধন জাতীয় ব্যয়ের সংজ্ঞায় বলা হয়েছে ব্যয়গুলো অবশ্যই অনিয়মিত হতে হবে, এই ব্যয়ের টাকার পরিমাণটা অবশ্যই বড় হবে এবং এই ব্যয় থেকে অবশ্যই 1 বছরের অধিক সুবিধা ভোগ করা যাবে। এইরূপ হলেই সেই ব্যয়গুলোকে অবশ্যই আমরা মূলধন জাতীয় ব্যয় বলে থাকি। যেমন স্থায়ী সম্পদ, জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি ইত্যাদি ক্রয়। যদি দেখো এই ব্যয়গুলো জমি, আসবাবপত্র, যন্ত্রপাতি বা মোটর গাড়ি, এই ব্যয়গুলো কি হয়? এই ব্যয়গুলো সবসময় অনিয়মিত হয়। একটি জমি কিনলে এটি থেকে অনেক দিন সুবিধা ভোগ করা যায়। আসবাবপত্র ক্রয় করলে সেরকমই হয়, টাকার পরিমাণ বড় লাগে এবং এটি একবার ক্রয় করলে অনেকবার অনেক দিন সুবিধা ভোগ করা যায়। যন্ত্রপাতি, মোটর গাড়ি এগুলো সবসময় অনিয়মিত হয়ে থাকে। এগুলো ক্রয় করলে সবসময় বড় অঙ্কের টাকার পরিমাণ লাগে এবং এগুলো থেকে 1 বছরের অধিক সুবিধা ভোগ করা যায়। এজন্য এই ব্যয়গুলোকে অবশ্যই মূলধন জাতীয় ব্যয় বলা হয়। তবে এর সাথে সাথে আবার কিছু যদি খরচ জড়িত থাকে, এই ব্যয়গুলোর সাথে যদি কিছু খরচ জড়িত থাকে, যেমন একটি মোটর গাড়ি ক্রয় করা হলে ওই মোটর গাড়ি ক্রয়ের জন্য আমদানি শুল্ক পরিশোধ করতে হয়, জাহাজ ভাড়া দিতে হয়, পরিবহন খরচ আছে, আবার কোনো ব্যয়ের আবার এরকম ব্যয়ের সংস্থাপন ব্যয়ও থাকতে পারে। তাহলে যদি ওই সমস্ত ব্যয়ের আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় উল্লেখ থাকে, তাহলে ওই ব্যয়গুলোকেও মূলধন জাতীয় ব্যয় হিসেবেই হিসাবভুক্ত করতে হয়, অর্থাৎ ওই ধরনের ব্যয়গুলোও তখন মূলধন জাতীয় ব্যয় হিসেবেই গণ্য হয়। উল্লেখ্য যে এই সকল ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত এবং কি হয়, আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তাও সেটা মূলধন জাতীয় ব্যয় হবে। যেমন একটি মেশিন পুরনো হয়ে গেল এবং পুরনো হয়ে যাওয়ার পর 10,000 টাকা মূল্যের আর একটা যন্ত্রপাতি ওখানে সংযোজন করতে হচ্ছে বা মেরামত করতে হচ্ছে। ফলে কি হবে, ওই মেশিনটি আরও দীর্ঘমেয়াদে সুবিধা ভোগ করা যাবে। যদিও টাকার পরিমাণটা এখানে ছোট এবং দেখো কিন্তু ব্যয়টা কিন্তু অনিয়মিত হয়েছে। যে একটা মেশিন আছে যেখানে আরও 10,000 টাকা ব্যয় করে নতুন একটা যন্ত্রপাতি ওর সাথে সংযুক্ত করা হচ্ছে বা সংযোজন করা হচ্ছে, ফলে কি এই মেশিনটা থেকে আরও দীর্ঘদিন সুবিধা ভোগ করা যাচ্ছে, কিন্তু ব্যয়টা অনিয়মিত হচ্ছে। তাহলে সংযোজন বা সংস্থাপন ব্যয়ও মূলধন জাতীয় ব্যয় হতে পারে। তবে অতএব আমরা বলতে পারি যে যে সকল ব্যয়ের উপযোগিতা বর্তমান হিসাব বছরের পাশাপাশি পরবর্তী বছরগুলোতেও সুবিধা পাওয়া যাবে, সেই সকল ব্যয় হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়।